আপনার ফ্যামিলিতে আপনার ফুপি, আপনার চাচারা আপনার কতটা ভালো চায়, আপনার খালারা, মামারা কতটা ভালো চায়, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষের এত কাছের আত্মীয়গুলো তাদের কি পরিমাণ ক্ষতি করতে পারে। এটা এই ভিডিও না দেখলে আমার মনে হয় না আপনি বুঝতে পারবেন কখনো, বা আগে পরে জানতে পারতেন যে এরকমও মানুষ করতে পারে। আমার নাম হচ্ছে আরাফাত খান হৃদয়, আপনারা দেখছেন আরাফাত খান হৃদয় ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটি হরর হিস্টোরিতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর যে টোটাল হিস্ট্রিটা আমাদের সাথে শেয়ার করছে আশিক নামে এক ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে। পুরো লোকেশন রিভিল করতে বারণ করেছে। তো আজকের এই ঘটনাটা আমাদের শুরুটা কীভাবে হয়, আশিকের বাবা এবং আশিকের একটা চাচা তার সাথে থাকে, এছাড়াও তার আরও দুইটা চাচা আছে এবং আশিকের একটা ফুপি আছে। আর আশিকের ফুপি হচ্ছে সবার বড়, ঠিক আছে? আশিকের বাবারও বড়, সবার বড় হচ্ছে আশিকের ফুপি। আশিকের দাদার কিছু সম্পত্তি থাকে গ্রামে এবং একটা বিল্ডিং থাকে, পুরোনো দিনের একটা বিল্ডিং, যেটা 2 ফ্লোর করে করা হয়েছিল। টোটাল মনে হয় 10-12টার মতো রুম বানিয়েছিল। আগের দিনে যেরকম বিল্ডিং তৈরি করা হতো না, মাঝখান দিয়ে রাস্তা থাকতো, দুই পাশের মানে মাঝখান দিয়ে গলি থাকতো, দুই পাশে হচ্ছে রুম থাকতো। তো ওই স্টাইলে আর কি বিল্ডিং করা হয়েছিল। তো ওই বাড়িতে আশিকের ফুপি থাকতো। আশিকের বাবা, আশিকের চাচা আর বাকি যে 2 চাচা তারাও ঢাকা থাকতো। এবং এর মধ্যে হচ্ছে আশিকের বাকি যে 2 চাচা আছে ছোট, তারা হচ্ছে যার মতো তার মতো থাকতো। এবং আশিকের বাবা হচ্ছে সবার বড়, আর আশিকের মেজো যে কাকা আছে তিনি আশিকদের সাথে থাকতো। এখন তারা সবাই প্ল্যানিং করে যে যেহেতু আমরা গ্রামের বাড়িতে কেউ যাই না, তাহলে সেক্ষেত্রে আমরা ওই জমিটা রেখে কি করবো, আমরা ওই জমিটা বিক্রি করে দিই। এই কথা প্ল্যানিং করে তারা গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে যে বলে যে গ্রামে একটা সালিশির মতো সাজানোর পরে সবাইকে আনার পরে গ্রামের যত লোকজন আছে সবাই বলে যে জমি বিক্রি করবা কেন, এই জমিতে তো তোমার বোন থাকে, তো যেহেতু তোমার বোন থাকে তাহলে জমি বিক্রি করার দরকার না। আর যদি বিক্রি করতে চাও এই জমি তো তোমরা পাবা না, এই জমি তোমার বোনেই পাবে, কারণ তোমার বোন এই জমি ছোটবেলা থেকে দেখে রাখতেছে। গ্রামের লোকজনকে কিছু টাকা খাইয়েছে, খাওয়ানোর পরে সবাই আর কি তার বোনের কথাই বলতেছে। আর যেহেতু অনেক বড় বাড়ি, ওনাদের বাড়ি নাকি 2 থেকে 3 বিঘার মতো জমি জমা আছে, তো সেক্ষেত্রে সেখানে কিন্তু প্রাইসটা অনেক বেশি, যেহেতু রাস্তার সাথে বাড়ি আর আশেপাশে সব বসতি জমি, এই জন্য ওই জমি বিক্রি করে দিয়ে তারা তাদের মতো টাকা নিয়ে চলে আসবে, এরকম তাদের প্ল্যানিং। এখন আশিকের ফুপি এবং ফুপা তারা দুইজন এটা করতে দিতে চাচ্ছে না, এবং আশিকের ফুফাতো ভাইরা আছে, সবাই আছে, যেহেতু তারা গ্রামে থাকে, গ্রামে থাকার কারণে তাদের গ্রামের সকলের সাথে ভালো একটা সম্পর্ক আছে। আর আশিকের বাবা চাচা যারা আছে কেউ তো গ্রামে যায় না, 2-3-4 বছরে নাকি তারা একবার যায় না। তো সেক্ষেত্রে তারা, এমনও মানুষ আছে গ্রামে অনেকে চেনেও না আশিকের বাপ চাচাদের। তো প্রবলেমটা তৈরি হয়, তারা ওখানে বিচার হয়, বিচারে তারা তাদের রায় পায় না, এই জন্য তারা কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে মামলা করে, মামলা করার পরে রায় পায়। রায় পাওয়ার পরে আশিকের ফুপি কী করে, এসে তার যে চাচারা আছে 4 চাচা সবাইকে এসে বলে, হাতে পায়ে ধরে বলে যে জমিতে আমিই থাকি, আমার এতগুলো ছেলে, এতগুলো মেয়ে, তো সেই ক্ষেত্রে আমাদের তো থাকার জায়গা নাই, আমরা কোথায় গিয়ে থাকবো? আর বাবা আমাকে বলছে এই বাড়িতেই তুই থাকবি, তো তোরা জমি যত টাকা বিক্রি করবি আমি তার চাইতে অর্ধেক দাম দিব, অর্ধেক দাম দিয়ে আমি এই জমি কিনে নিব। তো ওই জমির দাম 1.5 থেকে 2 কোটি টাকার মতো দাম আসবে। তো আশিকের ফুপি কথা বলতে বলতে 70 লাখ টাকার মতো বলে যে আমি 70 লাখ টাকা দিতে পারবো, আমার যা গয়নাগাটি যা আছে সব কিছু আছে, এবং কি তোদের বোন জামাইয়ের যে জমি জমা আছে ওগুলো বিক্রি করে এনে তোদের এই টাকা দিয়ে দিব। এখন স্বাভাবিক, যদি আপনি 1-1.5 কোটি টাকার সম্পত্তি আপনি 60-70 লাখ টাকা পেয়ে যান, স্বাভাবিক যে কোনো জমি বিক্রি করতে চাইবেন আপনি। এইভাবে করে জমি জমা নিয়ে নেয়। এর মধ্যে হচ্ছে আশিকের যেই চাচা মানে মেজু চাচা আশিকদের সাথেই থাকে, আশিকদের সাথে শুধু আশিকের মেজু চাচা থাকে, আর বাকি যে 2 চাচা আছে তাদের মতো তারা থাকে ঢাকাতে। এখন আশিকের ওই চাচা হচ্ছে রিটায়ার্ড আর্মি, আর তার বয়স 38-এর মতো। তার পা ভেঙে যাওয়ার পরে তাকে সে নিজে থেকে রিটায়ার্ড নিয়ে নেয়, তারপর থেকে তিনি কিছু করে না, ঘুরে ঘাড়ে খায়, এইরকম অবস্থায় আছে। তারপরে কি হয়, তিনি তার লিঙ্ক খাটিয়ে মূলত এই পুরো ব্যাপারটা সমাধান করে, তার পরিচিত লোকজন দিয়ে কেস যা করা লাগে, মামলা করা লাগে, সব কিছু করে তিনি এটাই করে। এখন এটার একটা ক্ষোভ রয়ে যায় তাদের উপরে। এবং এর মাঝে হচ্ছে জমি জমার ভাগের মধ্যে হচ্ছে টাকা নিয়ে একটা ভাগাভাগি হয়। ভাগাভাগি হবার পরে তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বড় ভাই এবং বাকি যে 2 ভাই আছে আলাদা আলাদা থাকে, তাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়, বড় ভাইয়ের সাথে ঝগড়া সৃষ্টি হয়। এবং বড় ভাইয়ের পক্ষ নিয়ে মেজু ভাই যায়, যে ওদের বলে যে মানে ঝগড়াঝাটি সৃষ্টি হয় ফ্যামিলিতে। এখন বিষয়টা হচ্ছে এই ঝগড়াঝাটির পরে আশিকের চাচার দিন আর ভালো যায় না, আশিকের চাচার অবস্থা খুব খারাপ হয়ে যায়।
যেমন আশিকের চাচা কখনো স্মোক করতো না, সিগারেট খেতো না, সেক্ষেত্রে তিনি স্মোক করা শুরু করে দেয়। এবং আশিকের চাচা একটা শিক্ষিত ছেলে, স্বাভাবিক তিনি রাত বিরাত চার দোকানে বসে তার আড্ডা মারবে না। আশিকের চাচার পুরো বিহেভিয়ারই চেঞ্জ হয়ে যায়। যেমন তিনি রাত বিরাত বাসাতে আসে, তিনি সিগারেট খাওয়া শুরু করে, তিনি আস্তে আস্তে মদ্যপান করা শুরু করলো এবং প্রচুর পরিমাণে ঘরের মধ্যে মাংস, গরুর মাংস, খাসির মাংস, যত রকমের মাংস আছে সব এনে খাওয়া শুরু করলো। এমনকি খুব ভালো করে পাকাতেও না। আর এত কিছু তো আনতো, এগুলো তো আর আশিকের মার পাকিয়ে দেওয়া সম্ভব ছিল না। খুব ভালো করে পাকাতো না, যেরকম হতো ওরকম খেতো, খেয়ে শুয়ে থাকতো। এমনও দিন যেত যে 2-3 দিন পরে আসতো আশিকদের সাথে খাবার খেতে। আশিকের চাচা খেয়েছে কি না এই কথা জিজ্ঞেস করতে গেলেও সবাইকে বকতো ইচ্ছা মতো। তো এরকম অনেক দিন যায়। আশিকের বাবা আবার একজন পুলিশ অফিসার। তো আশিকের বাবা যাওয়ার পরে সব কিছু জিজ্ঞেস করে কি হয়েছে। তো তাদের পাশের ফ্ল্যাটে যারা লোকজন আছে সবার সাথে অনেকদিন থাকে, সম্পর্ক হয়ে গেছে। তারপরে পাশের ফ্ল্যাটের তারা বলে যে ওনাকে বিয়ে করাইতেন। এখন তার বয়স অলমোস্ট 38-39-এর মতো হয়ে গেছে। আশিকের বাবা বলে যে ওকে এই বয়সে কে মেয়ে দিবে, আর বিয়ে করা দরকার ছিল আরো আগে, এখন কে মেয়ে দিবে। এইভাবে কথা বলার পরে তো আশিকের বাবাকে আবার আশিকের চাচা অনেক সম্মান করে। এই জন্য আশিকের চাচা কি করে, বের হয়ে যায় ওখান থেকে। বের হয়ে যাওয়ার পরে আশিকের মাকে বলে যে ঠিক আছে খবর লাগাও, দেখো মেয়ে পাওয়া যায় কিনা বিয়ে করানোর জন্য। তো একটা মেয়েকে বিয়ে করাই দেয়। এবং যেহেতু টাকা পয়সা আছে, স্বাভাবিক আপনারা জানেন, আমি ভিডিওতে বললে কেমন হবে, টাকা থাকলে বিয়ে করা যায়। বয়স 38 কেন 50-60 হইলেও বিয়ে করা যায়। এখন বিয়ে করার পরে আরেক প্রবলেম সৃষ্টি হয়ে গেল। আশিকের চাচার বিহেভিয়ার আরও চেঞ্জ হয়ে গেল। আশিকের চাচায় ছোট ছোট কথায় মেজাজ গরম দেখায়, আর কিছু হলেই শ্বশুরবাড়ির লোকজনকে ফোন দিয়ে দেয়, কিছু হলেই শ্বশুরবাড়ির লোকজন কাছ থেকে সাজেশন নেওয়া শুরু করে। আর আশিক যেটা বললো, আশিকের চাচা আশিককে প্রচুর আদর করতো, প্রচুর ছোটবেলা থেকে আদর করতো। তো সেই আশিকের সাথেও খুব খারাপ ব্যবহার শুরু করে। আশিক ওই সময় বেশি বড় ছিল না, খুব একটা বড় ছিল না। যেমন আশিকের ওই সময় 14-15 বছর ছিল মেবি, এটাই বললো। তো এখন আশিকের বাবা দেখতেছে অন্যরকম হয়ে যাচ্ছে। এবং যেই মেয়েটাকে বিয়ে করে আনছে ওই মেয়েটা না কিচ্ছু করতে পারে না, রান্না করতে পারে না, মানে কিছু বাসার কোনো কাজই করে না, টোটাল কাজ আশিকের মাই করে। এখন এইভাবে চলতে থাকলে তো আর হয় না। আশিকের মার আরও বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, তাদেরকেও তো সামলাতে হয়। তো আশিকের মার একটা ইচ্ছে ছিল কি যে আশিকের চাচি যে আছে তাকেও একটু রান্না বাড়া শেখাবে, যেন আশিকের মাকে হেল্প করে। আর আশিকের মাও খুব ভালোবাসতো আশিকের যে চাচা আছে, মেজু চাচা, এবং আশিকের বাবাও খুব ভালোবাসে। তো এই জন্য কেউ কিছু বলতো না। তো হঠাৎ করে আশিকের চাচা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে বিছনায় পড়ে অনেক কান্নাকাটি করতে থাকে, চিৎকার করতে থাকে। আশিকের কাকি পাশে বসে বারান্দায় গিয়ে, মানে পাশে দাঁড়িয়ে বারান্দায় গিয়ে কথা বলতে থাকে মোবাইলে, কিন্তু আশিকের চাচার উপরে কোনো নজর দেয় না যে সে কী করতেছে না করতেছে। তো হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পরে হসপিটাল থেকে জানতে পারে যে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে আশিকের যে বাবা আছে সে তো শুনে অবাক হয়ে যায় যে ও কেন ওর এই অবস্থা হবে, কিডনি নষ্ট হয়ে যাবে কেন। তারপরে জিজ্ঞেস করে আশিকের কাকিকে যে আপনি কি, ডাক্তার জিজ্ঞেস করে আপনি কি কিডনি দিতে চান কিনা আপনার হাজব্যান্ডকে। তো আশিকের চাচি ওইখান থেকে না করে দেয় যে না, আমি দিতে পারবো না, আমি কিডনি কিছু দিতে পারবো না। আর অ্যাটলিস্ট আশিকের কাকির বয়স ওই সময় 18-19 বছরের মতো হবে, আর আশিকের চাচার বয়স 38-39 মতো হবে। তো এই জন্য উনি বলে যে আমি দিতে পারবো না, আমার এই বয়সে আমি কেন কিডনি দিব। তো আশিকের মা যেহেতু অনেক ভালোবাসতো, আশিকের মা কি করে, আশিকের মা বলে যে ঠিক আছে আমি আমার একটা কিডনি দিয়ে দিব। তো এই কথা শুনে আশিকের বাবা আর কিছু বলে না, যেহেতু দিয়ে দিবে। আশিকের মারও মোটামুটি ভালো বয়স হয়েছে, এই জন্য চিন্তা করে যে দিয়ে দেখ। তো দিয়ে দেওয়ার পর আশিকের চাচা সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ হয়ে যায়। এখন হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নেওয়ার পরে দেখে যে তার কোনো প্রবলেম নাই, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। তিনি শুকায় একদম কাঠির মতো হয়ে গেছে। তারপরে আবারও হঠাৎ একদিন বমি টমি করে অবস্থা খারাপ হয়ে যায়। আবারও বাসায় থেকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তারের কাছে নিয়ে আসার পরে জানতে পারে যে এবারও কিছু হয় নাই, কিন্তু আশিকের চাচা ছটফট করতেছে, অনেক ছটফট করতেছে, আর বলে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এখন বাসায় চলে আসে, চিৎকার চেঁচামেচি করে। এখন আশিকের বাবাও চিন্তিত যে ওর কি হলো, যে ডাক্তারে বলে কিছু হয় নাই, কিন্তু ও চিৎকার চেঁচামেচি করতেছে। তো এর মাঝে মাঝে উনি একা একা কথা বলতো, প্রচুর পরিমাণে একা একা কথা বলতো, আর বলতো যে আমি যাব না, আমি আসতেছি, মানে এরকম কথা বলতো। হঠাৎ করে তাদের পাশের ফ্ল্যাটের যারা আছে তারা বলে যে ঠিক আছে, ওর তো এরকম অবস্থা, ওকে একটু নিয়ে কোনো একটা ফকির দেখাও।
তো ফকিরের খোঁজ লাগায়। ফকিরের খোঁজ লাগানোর পরে আশিকের চাচা আবার এগুলো বিশ্বাস করে না, ফকির টকির। আশিকের বাবা বিশ্বাস করে না। এখন স্বাভাবিক একটা জিনিস ডাক্তারে করতে পারতেছে না, যে যেটা বলে সেটাই শুনে মানুষ। তো আশিকের চাচাকে নিয়ে যায় একটা ফকিরের কাছে। নিয়ে যাওয়ার পরে বলে যে ওর তো অবস্থা খুবই খারাপ, আর কিছুদিন পরে আনলে তোরে বাঁচানোই যেত না। বলে যে কি হয়েছে ওর? বলে ওর উপরে এত পরিমাণ ভূত ছাড়া হয়েছে, এত পরিমাণ জিন ছাড়া হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না। আর একজন দুইজন ছাড়ে নাই, প্রত্যেকটা মানুষ ওর উপরে জিন ছাড়ছে, আপনাদের আত্মীয়তার মধ্যে যারা যারা আছে। বলে যে কে ছাড়ছে, একটু নাম বলেন। বলে যে সবার নাম তো আর বলবো না আমি, তবে আপনার আপন বড় বোন ছাড়ছে, আপনার আপন বড় বোনের জামাই ছাড়ছে। তারপরে আপনার যে ভাইয়ের শাশুড়ি আছে, যেই দিন আপনার ভাইয়ের বিয়ে হয়েছে ওই দিনই আপনার ভাইয়ের শাশুড়ি আপনার ভাইয়ের উপরে জাদু করছে। যে মিষ্টি খাওয়া হয়েছিল, মিষ্টির সাথেই জাদু করছে, যেন শুধু আশিকের চাচা যেন আশিকের চাচার শাশুড়ির কথাবার্তা সব শোনে, আর কারো কথা যেন না শুনে। এটা তো করছে, এবং আরও জাদু করছে আশিকের যে চাচি আছে, চাচির যে আপন কাকা কাকি আছে, আশিকের কাকির কাকা কাকি, তারাও জাদু করছে। কেন করছে? তার কাকা কাকি চিন্তা করছে যে আমার মেয়ের চাইতে ওর মেয়ে এত ভালো জামাই কেন পেয়েছে, মানে হিংসায় করেছে, মূলত হিংসায় করছে। তারা করছে মারার জন্য, যেন 1 থেকে 1.5 বছরের মধ্যেই ওর আশিকের চাচা মারা যাক। তার চাচা শ্বশুর শাশুড়ি জাদু করছে হিংসায় আর কি, যেন এত শিক্ষিত জামাই বা এত ভালো চাকরির জামাই। আশিকের বাবা ওই সময় বিয়ে করেছিল যে ও আর্মিতে আছে, এখন আপাতত রিটায়ার্ড আছে, পরে আবার জয়েন করবে, এরকম কিছু বলে বিয়ে করেছিল। তো এটা শুনে তারা আর কি অহংকারে বা হিংসায় জ্বলে এরকম কাজ করেছিল। তারপরে বলে আপনার যে আরও ছোট 2 ভাই আছে, তারাও আপনার এই ভাইকে মারার জন্য জাদু করছিল। বলে যে আপনাদের সাথে এরকম জমি জমার টাকা পয়সা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছিল? আপনাদের সাথে এরকম টাকা পয়সা নিয়ে যখন ঝামেলা হয়েছিল, ওই সময় আপনার ভাই ওই 2 ভাইকে মারার জন্য গিয়েছিল? বলে যে হ্যাঁ। ওই সময়ের এই রাগ আপনার ভাইকে এই জাদু করে মেরে তারপরে তারা তাদের রাগ ঠান্ডা করত। তো এই কথা শুনে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে এই কথা আশিকের যে চাচি আছে ওই সময় ওই ফকিরের সাথেই থাকে, সামনেই থাকে, এগুলো সব শুনতে পায়। আশিকের চাচি সাথে সাথে ফোন করে বলে দেয় যে এমন এমন তোমরা এরকম এরকম করছো, এটা ফকিরে বলতেছে, তো এটি সত্যি কিনা। আর মূলত আশিক যেটা বললো যে আশিকের চাচি যে আছে, ও যে আশিকের চাচাকে ভালোবাসতো তা না, কোনো রকম সংসার করতেছিল আর কি, এইরকম একটা পরিস্থিতি ছিল। পরে অনেক ঝগড়া হয়। বাসায় আসার পরে আশিকের চাচি বলে যে না, আমার বাবা মা এরকম কিছু করে নাই, আপনারা একটা বাহানা শুরু করছেন, নাটক শুরু করছেন যে এখন আমার হাজব্যান্ড অসুস্থ, আমাদের বাসা থেকে বের করে দেওয়ার জন্য। তো আশিকের বাবার ওই সময় মাথা গরম হয়ে যায়, অনেক কথা বলে। তো আশিকের বাবার এবং আশিকের চাচার মধ্যে অনেক বন্ডিং অনেক ভালো, এবং আশিকের চাচা আশিকের বাবার উপরে সম্পূর্ণ ভরসা করে। পরে বলে যে ভাই এখন কি করা যাবে, এগুলো যদি সত্যি হয় আমার কি করা যাবে। পরে ওই সময় ফকির আশিকের চাচাকে কিছু তাবিজ দিয়ে দেয়। তাবিজ দেওয়ার পরে বাসায় আসার পরে কিছুদিন ভালো যাওয়ার পরে মারা যায় আশিকের চাচা। মারা যাওয়ার পরে 4 থেকে 5 দিনের দিনে আশিকের চাচি চলে যায় আশিকের চাচার শ্বশুর বাড়ি। চলে যাওয়ার পরে আর আসে না। হঠাৎ করে আশিকের মারও শরীর অসুস্থ হতে শুরু করে পর আবার ওই ফকিরের কাছে যায়। ফকিরের কাছে যাওয়ার পরে বলে যে আপনি এরকম তাবিজ দিচ্ছেন, তাবিজ দেওয়ার পর আমার ভাই মারা গেছে, এখন তো আমার ওয়াইফের শরীরের অবস্থা খুব খারাপ। আশিকের বাবা বলে ফকিরকে, বলার পরে ওই ফকির বলে যে দেখো ওইটা আমার হাতে ছিল না, তো এখন এই যে এটা নিয়ে আসছো তোমার, এটাও আমার হাতে নাই, তো আমি জানি না ওনাদের বাঁচাতে পারবো কিনা। আমার ভুল হয়েছে ওই সময়, আমি তোমাদের বলতে পারি নাই যে আমি বাঁচাতে পারবো না। আমার মনে হয়েছিল যে আমি যেটা দিছি তাবিজ ওইটাতে ঠিক হয়ে যাবে। তারপরে আশিকের মাকে ওইখান থেকে ওই ফকির আরেকজন পীর সাহেবের নাম্বার দেয়, তার কাছে যায়। যাওয়ার পরে উনি রিভিল করে যে আপনাদের উপরে পুরো বাড়িতে এই ভূত প্রেত ছেড়ে রাখছিল, আপনারা যেন বুঝতে না পারেন এরকমভাবে ছেড়ে রাখছে যেন আপনাদের একে একে ক্ষতি করে যাবে। আপনাদের পুরো ফ্যামিলির প্রত্যেকটা মানুষের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এই ভূতগুলো গলে পচে মারবে, এরকম অবস্থায় আপনাদের রাখছিল। শুধু আপনাদের না, আপনার যে 2 ছেলে আছে, আশিক এবং আশিকের ছোট একটা ভাই আছে, এই 2 ছেলেকেও মেরে ফেলার প্ল্যানিং করছিল। আর এইগুলো কারা করতেছে? তার যে ফুপি এবং তার যে 2 চাচা, এরা করতেছে। ঠিক আছে, তো এইগুলো জানার পরে তারা কি করে আস্তে আস্তে
ওই ফকিরের পীর সাহেবের কাছ থেকে সব কিছু জানার পরে তাদেরকে ওইখানে একদিন রাখার পরে চিকিৎসা করার পরে তাদের সকলকে তাবিজ দেওয়ার পরে তার যে 2 চাচা জীবিত ছিল যারা এই জাদুটনা করতেছিল এবং তার ফুপি ছিল, সবার কাছে গিয়ে মাপ টাপ চাওয়ার পরে বলে যে আমরা এখন ঢাকার দিকে চলে যাব, আমরা একটু চট্টগ্রামের ওদিকে গিয়ে থাকবো, আমাদের ওখানে কাজ আছে, বা আমাকে ওখানে ট্রান্সফার করে যায়, এরকম ছোটা দিয়ে ওখান দিকে চলে যায়। এখন আশিকের বাবা ওইখানে গিয়ে একটা দোকান দিয়েছে, মুদির দোকান দিয়ে এখন ওইখানেই থাকে মূলত তারা। তো এখন একদম পুরোপুরি তাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে তার যে ফুপি এবং চাচা আছে তাদের সাথে। তো আজকের এই ঘটনাতে হয়তো আপনারা হরর ঘটনা বা ভূতের গল্প খুব কম পেয়েছেন, কিন্তু আপনার ফ্যামিলির মানুষ কি করতে পারে এটা বুঝতে পেরেছেন, যে মানুষের ক্ষতি করতে আপনার পর লাগে না। একটা ঘরে যখন পর মানুষ আসার পরে আপনার নিজের লোকও তখন পর হয়ে যায়। এই ছিল আমাদের আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।